হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং অল অফ ইউ। আমরা আজকে জিওগ্রাফির মেনলি এনভায়রনমেন্টাল জিওগ্রাফি থেকে ন্যাশনাল এনভায়রনমেন্টাল প্রোগ্রাম অ্যান্ড পলিসিস নিয়ে আলোচনা করব। তো এটা এনভায়রনমেন্টাল জিওগ্রাফির একটা ইম্পর্ট্যান্ট পার্ট। তো এখানে অনেকগুলো অ্যাক্ট, রেগুলেশন, এই বিষয়গুলো রয়েছে, সেগুলো আমাদের একটু ভালো করে দেখে নিতে হবে। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ফলো করো। দেখো, ন্যাশনাল এনভায়রনমেন্টাল প্রোগ্রাম অ্যান্ড পলিসিস এটা আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড থেকেই শুরু হয়েছে। প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে কিছু কিছু পলিসিস ছিল। পরবর্তীকালে আফটার ইন্ডিপেন্ডেন্স এটা ভারত সরকার অনেক জোরালোভাবে আমাদের ইন্ডিয়াতে এটা ইনক্লুড করে এবং পরের দিকে আমরা দেখব আমাদের এটা আইন ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়েছে। এখন এনভায়রনমেন্টাল নানা রকম ইস্যু তৈরি হয়েছে, যেরকম ওয়েটল্যান্ড ইস্যু রয়েছে, ফরেস্ট ইস্যু রয়েছে, তো বা রিভারগুলো রয়েছে। তোমরা কতকগুলো প্ল্যান শুনেছো, গঙ্গা অ্যাকশন প্ল্যান, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের ক্ষেত্রে কতগুলো পলিসিস, ঠিক আছে, আমরা এগুলো দেখব। এইগুলো আমাদের এনভায়রনমেন্টাল প্রোগ্রাম অ্যান্ড পলিসিতে ইনক্লুডেড, ঠিক আছে। তো এখান থেকে মেনলি আমাদের যেটা দেখতে হবে যে ন্যাশনাল এনভায়রনমেন্টাল পলিসি, সেখানে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো কি: অ্যাসিস্ট্যান্স ফর অ্যাডাপ্টেশন অফ ক্লিন টেকনোলজিস, অর্থাৎ কোনো নদী, ধরো বললাম যে গঙ্গা এখন ভীষণ পরিমাণে পলিউটেড, তো সেক্ষেত্রে আমরা এই পলিউশনটাকে কন্ট্রোল করব কিভাবে, সেখানে নিউ টেকনোলজি ব্যবহারের কথা মেনলি গভর্নমেন্ট বলছে। যে যত দিন যাচ্ছে তত আমাদের কাছে মানে নতুন নতুন টেকনোলজিস এসে যাচ্ছে, সেই টেকনোলজিগুলো দিয়ে যাতে আমরা রিভারগুলোকে ক্লিন রাখতে পারি। মেনলি গঙ্গা আমাদের ইন্ডিয়াতে অনেক ভাস্ট এরিয়ার ওপর দিয়ে ফ্লো করে, অর্থাৎ তার বেসিন এরিয়াটা অনেক বেশি, এবং সাথে সাথে গঙ্গা নদীর তীরে অসংখ্য শহর গড়ে ওঠায় গঙ্গা নদীতে দূষণের পরিমাণ ম্যাক্সিমাম। তাই এটাকে মানে পলিউশন ফ্রি করা আমাদেরই দায়িত্ব। আর কি বলেছে, সেটিং আপ স্ট্যান্ডার্ডস, মানদণ্ড স্থির করা, অর্থাৎ কোনো একটা রিভারের জল কতটা পরিষ্কার হলে তাকে আমরা স্বচ্ছ জল বলবো, পলিউশন ফ্রি বলবো, বা অরণ্যের পরিমাণ কতটা থাকলে সেটাকে আমরা বলবো যে হ্যাঁ সাফিসিয়েন্ট রয়েছে, তার একটা মানদণ্ড রয়েছে, ঠিক আছে। এয়ার কোয়ালিটি, তার মানদণ্ড স্থির করতে হবে, ওকে। ফিসক্যাল মেজারমেন্ট, রাজকোষের পরিমাণ, ইন্টিগ্রেশন, এনভায়রনমেন্টাল অডিট, এনভায়রনমেন্টাল স্ট্যাটিস্টিক্স, পাবলিক পার্টনারশিপ। তো এইগুলো অর্থাৎ জনগণের অংশদারিত্ব, যেটা পাবলিক পার্টনারশিপ, এটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এনভায়রনমেন্টাল প্রোগ্রাম অ্যান্ড পলিসিস এগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য। যত বেশি পাবলিকের এখানে আমরা দেখতে পাবো যে পার্টিসিপেশান বাড়ছে, তত বেটার এখানে আমরা এনভায়রনমেন্টটাকে ভালো রাখতে পারবো। এই রিলেটেড তোমরা দেখো 1865 ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট চালু হয়, ওকে। বেঙ্গল স্মোক অর্ডিন্যান্স অ্যাক্ট 1950 সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংরক্ষণের জন্য চালু হয়। বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে 1873 মাদ্রাস এলিফ্যান্ট প্রিজার্ভেশন অ্যাক্ট, বন্য পাখি সংরক্ষণের জন্য 1887 ওয়াইল্ড বার্ড অ্যান্ড গেম প্রোটেকশন অ্যাক্ট, বেঙ্গল রাইনোসরাস প্রোটেকশন অ্যাক্ট 1932। তো এইগুলো আমরা পরপর দেখব। অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি যে এগুলো হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডের অ্যাক্ট। পরবর্তীকালে আফটার ইন্ডিপেন্ডেন্স 48A অ্যান্ড 51A এই ধারাতে, অর্থাৎ 42 আমাদের সংবিধানে এটাকে ইনক্লুড করা হয়েছে। এনভায়রনমেন্টাল অ্যাক্টগুলো আফটার ইন্ডিপেন্ডেন্স কী কী আছে দেখো: বন্যপ্রাণী সংরক্ষণ আইন রয়েছে, জলসম্পদ সংরক্ষণ এবং জল দূষণ নিয়ন্ত্রণের জন্য, যেটা অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি, জল দূষণের ওপর শুল্ক আইন,
ঠিক আছে। বনসম্পদ সংরক্ষণের জন্য আইন 1980-তে, 1981-এ আবার বায়ু দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণের জন্য আইন রয়েছে, 1986-এ এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট রয়েছে, 1991-এ জনসাধারণের বীমার দায়বদ্ধতাযুক্ত আইন, 1995-এ রয়েছে এনভায়রনমেন্টাল ট্রাইব্যুনাল অ্যাক্ট, 1997 জাতীয় পরিবেশের গুণমান বিচারকারী সংস্থাগত আইন। এরপরে কতগুলো এনভায়রনমেন্টাল রুলস রয়েছে। রুলসগুলো দেখো, এগুলো সবে আফটার ইন্ডিপেন্ডেন্স। 1973 বন্যপ্রাণী সম্পর্কিত বিধি, 1975-এ জল সংরক্ষণ জল দূষণ সংক্রান্ত, 1978-এ জল সম্পদের শুল্কের ওপরে, 1981 বন সংরক্ষণ, 1982 বায়ু দূষণ প্রতিরোধ, 1986-এ পরিবেশের সংরক্ষণ বিধি। তো এরকম পরপর আমরা দেখব যেগুলো সমস্ত রুলসগুলো রয়েছে। এবার দেখো পরিবেশের ওপর কী কী নোটিফিকেশনস রয়েছে, এনভায়রনমেন্টাল নোটিফিকেশনস। এখানে কতকগুলো আমরা টার্ম দেখব। CRZ কোস্টাল রেগুলেশন জোন, এরকম কিছু জোন তৈরি করা হয়েছে কোস্টাল এরিয়াতে, যেগুলোতে পরিবেশ সুরক্ষার ওপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মেনলি আমরা কোস্টাল এরিয়ায় যেগুলো ট্যুরিজম ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে সেই এরিয়াগুলোতে সাধারণত দেখতে পাই যে সেখানে দূষণের মাত্রাটা অতিরিক্ত পরিমাণ। তার জন্য এই জোনগুলোকে ফিক্সড করে দেওয়া আছে। তোমরা যদি ডিটেল স্টাডি চাও, আমি পরে CRZ এইটা নিয়ে আরেকটি ক্লাস আমি তোমাদের করে দেবো, যেখানে অনেকগুলো জোনেশন করা রয়েছে। CRZ1, CRZ2, CRZ3 অ্যান্ড CRZ4 কোন জোনে কী কী অ্যাক্টিভিটিস এখানে আইনত করা যায় আর কি কি করা যায় না। ওকে, এরপরে দেখো আরেকটা টার্ম EIA এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। এই টার্মটাও ডিটেলে আমাদের স্টাডি করার দরকার আছে। এটা মেনলি কোনো একটা ইন্ডাস্ট্রি এস্টাবলিশমেন্টের জন্য আমরা যখনই ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি পড়ব, কোনো ইন্ডাস্ট্রিয়াল লোকেশন ফিক্সড করতে হলে EIA এটা একটা আমাদের পাস করাতে হয় যে কোনো ইন্ডাস্ট্রি সেখানে কতটা পলিউশন তৈরি করছে, সেটা পার্শ্ববর্তী অঞ্চলের ওপরে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে, তার একটা আগাম ক্যালকুলেশন। ঠিক আছে, তো এগুলো আমাদের ডিটেল স্টাডি করার দরকার রয়েছে। নেক্সট রয়েছে দেখো লোকাল এনভায়রনমেন্টাল প্রোগ্রাম অ্যান্ড পলিসিস। লোকাল এরিয়াতে আমরা কী কী এনভায়রনমেন্টাল প্রোগ্রাম এবং পলিসি নিতে পারি, তার মধ্যে খুব পপুলার একটা টার্ম সেটা হচ্ছে সোশ্যাল ফরেস্ট্রি। এটা সকলেই তোমরা জানো যে সোশ্যাল ফরেস্ট্রি কী, যে সোসাইটির মানুষজনকে ইনক্লুড করে, অর্থাৎ কোনো একটা জায়গায় যদি আমরা সোশ্যাল ফরেস্ট্রির প্ল্যান করি তো সেখানে অবশ্যই ইনভলভ করতে হবে লোকাল পিপলদেরকে। ওকে, সেটা পারপাসটা হবে সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট। সেখানে যে লোকাল বডিজ যারা রয়েছে, যারা এর পার্ট হবে, তারা এখান থেকে কিছু বেনিফিটও যাতে পেতে পারে সেটা কিন্তু সরকারকে খেয়াল রাখতে হবে। তাহলে সোসাইটি এবং এনভায়রনমেন্ট সঙ্গে গভর্নমেন্ট এদের কোঅপারেশনে যখন আমরা কোনো কাজ করছি তখন তাকে নাম দিয়েছি সোশ্যাল ফরেস্ট্রি। আরেকটি খুব পপুলার টার্ম ইকো ক্লাব। ঠিক আছে, এটা মেনলি এনভায়রনমেন্টাল সেক্টরে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই ইকো ক্লাব গঠনের কথা বলা হয়েছে, যাতে এনভায়রনমেন্টাল প্রোটেকশনটা অনেক বেশি করা যায়। যেহেতু শিক্ষার্থীরা তারা অনেকটাই সচেতন এবং সেখানে সচেতনতামূলক কতকগুলো অ্যাক্টিভিটি করে, যেরকম আমরা কোনো কনফারেন্স সেখানে অ্যারেঞ্জ করতে পারি বা কোনো লেকচারের আয়োজন করতে পারি। তো বিভিন্ন রকমের এই অ্যাক্টিভিটিসগুলো দিয়ে এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোকে গড়ে তোলা হয়। অ্যাক্ট অ্যান্ড রুলস অলরেডি আমি তোমাদের এগুলো বলে দিয়েছি। তার মধ্যে আরও দেখে নাও বায়োলজিক্যাল বায়োডাইভার্সিটি অ্যাক্ট 2002, ওয়েস্ট বেঙ্গল বায়োলজিক্যাল ডাইভার্সিটি রুলস 2005। ওকে, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট 2006 অলরেডি আমি তোমাদের এটা ডিসকাস করে দিয়েছি। তো এনভায়রনমেন্টাল প্রোগ্রাম অ্যান্ড পলিসিস মোটামুটি যেগুলো হয় আমি তোমাদের বলে দিলাম।
এর বাইরেও আরও অনেকগুলো অ্যাক্ট রেগুলেশন রয়েছে যেগুলো আমাদের এক্সাম পারপাসে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এর বাইরে যা যা অ্যাক্টগুলো রয়েছে সেগুলো একটু বিভিন্ন বই থেকে বা ইন্টারনেট থেকে দেখে পড়তে পারো। তো এগুলো ইম্পর্ট্যান্ট বিষয়গুলো বলে দিলাম। তো এইটা দেখো আপাতত, পরের ক্লাসে দেখা হচ্ছে এবং পরের ক্লাসে আমি এনভায়রনমেন্ট রিলেটেড আরও ডিটেল স্টাডিতে আসবো বিভিন্ন সাবজেক্ট নিয়ে। ওকে, থ্যাংক ইউ।